আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে রেইনবো ক্যাপচার্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা শেখাতে চলেছি একটা কম্পিউটার বেসিক লার্নিং। যারা নতুন কম্পিউটার কিনেছেন বা নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন বা কম্পিউটারের সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, এই ভিডিওটি যদি মানে আপনি যদি ফুল মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখেন, আমার বিশ্বাস আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। সেটা আপনি ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবেন। সো আমরা দেরি না করে শুরু করি। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটি ডিভাইস, যেটার বাংলা মানে হচ্ছে গণনাকারী একটি যন্ত্র। তো কম্পিউটার কি আমরা মোটামুটি বুঝলাম। তাহলে কম্পিউটারের কাজ কি? কম্পিউটারের কাজ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার প্লে করা যায়, বিভিন্ন ওয়ার্ড লেখা যায়, বিভিন্ন ক্যালকুলেট করা যায়, বিভিন্ন ডিজাইন করা যায়। সব ধরনের কাজ আপনি এই একটি কম্পিউটারে করতে পারবেন। সো আমরা যদি এখন শুরু করা যায় যে আমাদের প্রথম কাজটা কি। প্রথম কাজটা হলো যে কম্পিউটারের কিভাবে আমরা স্টার্ট করব। সো স্টার্ট করাটা যদি এখন দেখাই তাহলে তো আমার ভিডিও রেকর্ডিং অফ হয়ে যাবে। তাই স্টার্ট করাটা অবশ্যই আপনাকে শিখে নিতে হবে কেনার সময়। তাই আমি এখন শুরুতে দেখা যাচ্ছি একটা মাউস যখন আপনি নেবেন, এই যে একটা মাউস, এটা যখন নড়াচড়া করবেন তখন একটা রাইট বাটন আছে। এখন রাইট বাটনের এখানে কিন্তু প্রত্যেকের কম্পিউটারেই কম বেশি এটা থাকে। প্রথমটা থাকতে পারে না অনেকের, বাট সবগুলোই প্রায় থাকে। এখন আমরা জানবো এই কাজগুলো কি কি। প্রথম কাজ হচ্ছে ভিউ। ভিউ হচ্ছে দেখেন এখানে লার্জ আইকনস, মিডিয়াম আইকনস, স্মল আইকনস, অটো অ্যারেঞ্জ আইকনস সব কিছু কিন্তু দেওয়া আছে। এখন যদি আমি এখানে লার্জ আইকনস দিই তাহলে আমার আইকনগুলো বড় হয়ে যাবে। এখন আপনি ধরেন আপনার চোখের সমস্যা আছে, আপনি এখন চশমা ইউজ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই লার্জ আইকন দেব। তাহলে কি হবে, এটি পুরো যতগুলো আইকন আছে এগুলোকে বলা হয় আইকন। ওকে, আইকনগুলো সব বড় হয়ে যাবে। এরপরে যাই মিডিয়াম আইকনস। তাহলে মিডিয়াম আইকনস আমার কাছে পারফেক্ট, প্রেফারেবল। কারণ আমি যদি একটু খেয়াল করে দেখবেন স্মল আইকনটা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে, যার কারণে লেখাগুলো আমি ঠিকমতো পড়তে পারছি না। সো আমরা দিতে পারি হচ্ছে আমাদের প্রেফার অনুযায়ী মিডিয়াম আইকনস। ঠিক আছে, নেক্সটে আমরা দেখেন এখানে শর্ট বাই করা আছে। এখানে বলতে পারেন যে শর্ট বাইটা কি। এখানে দেখেন নেম আছে, সাইজ আছে, আইটেম টাইপ আছে, ডেট মডিফাইড আছে। নেম বলতে বোঝাচ্ছে যে ABCD ওই নেম অনুযায়ী। সাইজ বলতে বোঝাচ্ছে এখানে কোন অ্যাপটি বা আইকনটি বেশি ভারী, ওইভাবে বড় থেকে ছোট সাজাবে। আইটেম টাইপ বলতে বোঝাচ্ছে কি ধরনের সফটওয়্যার, তার উপর নির্ভর করে। ডেট মডিফাইড মানে আপনি লাস্ট কোন ডেটে দিয়েছেন সেই ডেট অনুযায়ী সাজাই দিবে। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে এটা রিফ্রেশ। এটা অনেকে বলতে পারে কম্পিউটার ফ্রেশ করার জন্য রিফ্রেশ। আসলে এটা শুধু একটা শো অফ আমার চোখে। কারণ যখন একটা ভারী আপনি পিসি বানাবেন, গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বানাবেন, তখন কিন্তু এই রিফ্রেশের কোনো কাজই নাই, সত্য কথা যেটা। এখানে দেখেন পেস্ট করে রাখা আছে, তার মানে আমি কিছু কপি করে রেখেছি, সেই জন্য পেস্ট। আর এই যে পেস্ট শর্টকাট, এটা কখনো ইউজ করবেন না। কারণ এটা পেস্ট শর্টকাট দিলে কি হয়, এটা কখনো অরিজিনাল প্রোডাক্টই আসে না। এই যে দেখেন এটা হচ্ছে শর্টকাটের আইকন। এই আইকন যদি থাকে তার মানে এটা অরিজিনাল নয়। আর যদি এই আইকন না থাকে তাহলে সেটি অরিজিনাল। দিস ওয়ান ইজ অরিজিনাল, সো দিস ওয়ান ইজ নট অরিজিনাল। গেল। এবার আমরা আসি নিউ। এই নিউ এর ব্যাপারটা হলো যে নিউ ফোল্ডার মানে হচ্ছে আপনার মোবাইলে ইউজ করেছেন, নিউ ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ফোল্ডারটা আমরা ব্যাক স্পেস টিপে নতুন নাম দিতে পারি যে ইউটিউব। গেল, এটা একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন এর মধ্যে আবার আরেকটি ফোল্ডার আমি তৈরি করতে পারবো কিনা, দ্যাটস ইট, এন্টার। সো আমরা এভাবেই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট খুব সহজেই করতে পারছি। তাহলে আমরা নিউ এর ফোল্ডার বানানো শিখে গেলাম মোটামুটি। নেক্সট হচ্ছে এখানে দেখেন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডাটাবেস। চলেন আমরা পরিচিত হতে থাকি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আমরা জাস্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, পরবর্তীতে এই আলোচনাটা আমরা করব, একটু ধৈর্য ধরেন। তারপর হচ্ছে নিউ উইন্ডার টেক্সট ডকুমেন্ট হলো অনেকটা নোটপ্যাডের মতো, যেটা আমাদের মোবাইলে নোট হিসেবে থাকে। ওই নোটটা হচ্ছে টেক্সট প্যাড। উইন্ডার এগুলো হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারটার কাজও আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা যদি ফুল দেখেন আপনার মানে আর কোথাও যাওয়াই লাগবে না। নেক্সট হচ্ছে আরেকটা এখানে আছে দেখেন অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা শুনি না স্লাইড শো, তারপর অ্যাসাইনমেন্ট, এগুলো করার জন্য কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের শিখতে মানে বাধ্যতামূলক আপনি শিখতে।
ওকে ফাইন, থ্যাংক ইউ। এবার আমরা কম্পিউটারের ভেতরে চলে যাব, তার মানে আমরা নিউ দেখলাম। এবার যাব আমরা ডিসপ্লে সেটিং। আপনি ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর এখানে নাইট লাইট অফ আছে। এখানে আসলে উইন্ডোজ 10, তাই এক একটা ক্যাটাগরির মানে এক এক উইন্ডোজের এক এক রকম সেটিং থাকবে। এখানে দেখেন ডিসপ্লে রেজুলেশন। ডিসপ্লে রেজুলেশন বলতে আপনার মনিটরের যেটা রেজুলেশন 1920x1080, সেটা হচ্ছে আপনার রেজুলেশনের যেটা ফুল রেজুলেশন, তার উপর নির্ভর করে আপনার এই ডিসপ্লেটা, মানে আপনি কত বড় চাচ্ছেন। এখন যদি আমি এটা 1680 করে দিই, ডিসপ্লেটা কিন্তু ঝিরঝির হয়ে যাবে, অর্থাৎ মনিটরের চেয়ে কম হয়ে যাবে। তার মানে আমার মনিটরের যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই ঠিক আছে, রেকমেন্ডেড করাই আছে 100%। 100% বলতে বোঝাচ্ছে আপনি ডেস্কটপের কতটুকু জায়গা নিয়ে করতে যাচ্ছেন। সো আমি 100%ই রাখবো। ল্যান্ডস্কেপ মোড হচ্ছে এই যে আপনি যেটা ওয়াইড অ্যাঙ্গেল আর কি। আর পোর্ট্রেট যদি দিই তাহলে আমার তো পোর্ট্রেট মনিটর না যে আমি পোর্ট্রেট দিব। আশা করি বুঝতে পারছেন। এবার আসি সাউন্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেস্ট ইওর মাইক্রোফোনে দেখেন একটা আপ ডাউন করছে। হ্যাঁ, এই যে দেখেন কমছে বাড়ছে, কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমার একটা ডিভাইস যেটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেখানে আমি ভয়েস দিচ্ছি আপনাদের সাথে কথা বলছি যে এই ভয়েসটা দিয়ে, যার কারণে এখানে দেখেন কমা বাড়া করতেছে। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে যেটা দিয়ে আমি শুনতেছি, যেটা দিয়ে আমি ইউটিউব দেখছি, যেটা দিয়ে আমি বিভিন্ন গান টান বা যে কোনো কিছু আমি কম্পিউটারে শুনতেছি, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। সো ইনপুট আউটপুট আমার মনে বোঝা গেছে। যেটা আমি কম্পিউটারকে দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেটা আমি কম্পিউটার থেকে নিচ্ছি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। সিম্পল। এবার আমরা দেখেন এখানে অ্যাপ ভলিউম অ্যান্ড ডিভাইস প্রেফারেন্সে গেলাম। এখন এখানে কি কি চলতেছে আপনারা একটু খেয়াল করেন। এখানে অ্যাপ ভলিউম বলতে এখানে আমি কিন্তু মোজিলা ফায়ারফক্স রানিং রেখেছি, সেটার ভলিউম 100% করা আছে। এখানে কিন্তু আমি একটা রেকর্ডার রানিং করে রেখেছি, সেটার ভলিউমও 100%। সিস্টেম সাউন্ডস অর্থাৎ এই গোটা সিস্টেমটা, গোটা পিসির যে সাউন্ডটা, সেটা কিন্তু 100% করা আছে। আর মাস্টার ভলিউম হচ্ছে আমার স্পিকার, যেটা আমি আমার কম্পিউটারে আউটপুট ডিভাইস হিসেবে লাগিয়ে রেখেছি, সেটার ভলিউম করা আছে 37%। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা সুন্দর করে ব্যাকে চলে যাই। তাহলে আমরা কি শিখলাম? ডিসপ্লে অ্যান্ড সাউন্ড ডান। এবার আসি নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনে। এখানে দেখেন নোটিফিকেশন অনেকগুলা আমরা বার অন করে রাখছি, যে আমার যে কোনো বিষয়ের নোটিফিকেশান আমরা ফোনে দেখতে পাবেন, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছু নোটিফিকেশান অন করে রাখি। সেক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনগুলো অন করা আছে দেখেন। সো আপনি চাইলে অফ করে দিতে পারেন, আর না করলে এটা খুব একটা আপনার হ্যাম্পার করবে না। আমরা জেনে রাখি উইন্ডোজ 10 নোটিফিকেশনগুলো এইখানে আসে। সো আপনারা ভালো করে দেখে রাখেন, উইন্ডোজ 10 নোটিফিকেশন এইখানে আছে, এই নিচের বারে। থ্যাংক ইউ। নেক্সট আসে হচ্ছে ফোকাসড অ্যাসিস্ট। এগুলো আসলে তেমন কোনো কাজ নাই, এটা হচ্ছে গেমিং পারপোজ, এটা মানে একটা অ্যাপ, আমাদের কোনো প্রয়োজন নাই। এরপর আসি পাওয়ার অ্যান্ড স্লিপ। এটা যদি আপনার ক্ষেত্রে ল্যাপটপ হয় সেক্ষেত্রে এটা আপনার কাজ হতে পারে। আর ল্যাপটপ ছাড়াই যে আপনি কখন স্লিপ দিয়ে রাখতে পারেন, ধরেন আপনি কোনো কাজ করতে করতে বাইরে চলে যাচ্ছেন, বা একটা ডাউনলোড করতে দিয়েছেন কোনো চিঠি, ফাইল, যাই হোক, মুভি, তখন 30 মিনিট আপনি টাইম দিয়ে রাখেন। 30 মিনিট পর যদি আপনি মাউস না ধরেন, কিবোর্ড না ধরেন, তাহলে কম্পিউটারটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। নেক্সট আসে হচ্ছে আমরা স্টোরেজ দেখেন আমার কিন্তু লোকাল ডিস্ক সি। স্টোরেজ সম্পর্কে আমরা একটু ধারণা নেব, সেটা আমি যাচ্ছি আলোচনায়। এটা আমরা একটু মিনিমাইজ করি, খুব মনোযোগ দিয়ে দেখবেন জায়গাটি। হার্ড ড্রাইভ আর হচ্ছে মানে হার্ড ড্রাইভ বলতে হচ্ছে বোঝাচ্ছে যে হার্ড ডিস্ক বা এসএসডি বা M.2 বা NVMe। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কয়টি আছে ড্রাইভ, এখানে আছে 1 2 3 4, এখানে আছে আমার 4টি ড্রাইভ, যেটা হচ্ছে এই যে এই দুইটা আমার হচ্ছে একই ড্রাইভ 1 টেরাবাইট, এটা আমি ভাগ করে রেখেছি দুইটাতে। এটা হচ্ছে আমার এসএসডি আর এটা হচ্ছে আমার NVMe M.2। তার মানে এখানে 3 ক্যাটাগরির ডিভাইস আমি মানে হচ্ছে হার্ড ড্রাইভ আমি লাগিয়ে রেখেছি। একটা হচ্ছে NVMe M.2, একটা হচ্ছে SSD, আর একটা হচ্ছে এইচডিডির স্পিড খুব স্লো, কিন্তু স্টোরেজ অনেক বড়। মানে দাম অনুযায়ী আপনি যদি 3,500 টাকা খরচ করেন তাহলে 1 টেরাবাইট আপনি এইচডিডি পাবেন। আর আপনি ওই 3,500 টাকায় আরো একটু বাড়িয়ে কিন্তু একটা NVMe অনলি এই যে দেখতে পাচ্ছেন 256 জিবি মতো পাবেন। তার মানে বিশাল পার্থক্য, কিন্তু স্পিড হবে এটা হচ্ছে চিতা, আমি বলবো লোকাল ডিস্ক সি মানে NVMe টা হচ্ছে চিতাবাগ টাইপের। এই যে NVMe টা দেখতে অনেক রকম এরকম হয়, এই যে এরকম NVMe M.2 এরকমই দেখতে হয়, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এটা হচ্ছে হার্ড ডিস্ক দেখতে হয়, এটা জাস্ট আমার দেখানোর জন্য, অন্য কোনো কারণ নাই। এইটা হয় SSD, আপনারা দেখতেই পাচ্ছেন এই যেটা SATA SSD, এটা SSD এই টাইপের হয়।
সো এইভাবেই কিন্তু আপনি ফুল পার্থক্যটা দেখতে পাচ্ছেন। এই যে এই চারটা এখানে সব ভালোভাবে দেখাচ্ছে যে এটা SATA HDD, এটাতে প্রচুর জায়গা আপনি পাবেন কম দামে, কিন্তু স্পিড কোনো পাবেন না, মানে এক প্রকার হাতি টাইপের, প্রচুর মোটা কিন্তু কোনো স্পিড নাই, জায়গা প্রচুর। SATA SSD এক প্রকার হচ্ছে কি বলবো, বাঘ, একটা নর্মাল বাঘ, সিংহ টাইপের। আর হচ্ছে M.2 SATA যেটা, সেটা হচ্ছে বাঘ টাইপের। আর M.2 NVMe এটা সম্পূর্ণ একটা চিতাবাঘ। অর্থাৎ আপনি যখন, এবার আমরা একটু আলোচনায় আসি, লোকাল ডিস্ক সি দেখেন একটা উইন্ডোজ দেওয়া আছে, তার মানে যখন আমরা উইন্ডোজ দিতে যাই কম্পিউটারে, তখন কিন্তু আমরা লোকাল ডিস্ক সিআই দিতে হবে। সো আপনি যদি উইন্ডোজ যখন দিবেন, তখন দেখবেন পুরো জায়গাটা উইন্ডোজ নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ ইউজার্স, এগুলো কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিবে, মানে ওর একটা ভার্সন। আপনারা যখন মোবাইল কেনেন তখন দেখবেন যে রোম যদি 64 GB হয়, অলরেডি কিন্তু 12 GB মতো নিয়ে রাখে একটা মোবাইল ডিভাইস, নিয়ে রাখে কিনা, সেই থেকে কিন্তু কম্পিউটার একটু বেশি রাখবে। সো আমরা জানতে পারি যে লোকাল ডিস্ক সি হচ্ছে যেটা ড্রাইভ, যেখানে আমাদের পুরো কম্পিউটারটা পরিচালনা করছে। সো সি ড্রাইভটা সব সময় চিতাবাঘ টাইপের কিছু রাখতে হবে। আপনি যদি ওখানে এইচডিডি হার্ড ডিস্ক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার স্টার্ট হতে প্রায় 5 মিনিট লেগে যাবে। সো আপনারা চিন্তা করবেন, আমার আরও ভিডিও আছে, ওগুলো ওয়াচ করবেন যে কিভাবে আমি কি বলেছি। সো লোকাল ডিস্ক সি আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই NVMe SSD বা M.2, অবশ্যই HDD লাগাবেন না। থ্যাংক ইউ। এবার আসি হচ্ছে, এটা গেল হচ্ছে আমাদের উইন্ডোজ হার্ড ড্রাইভ। এবার আসি সি ড্রাইভটা বোঝালাম যে আমাদের সি ড্রাইভ সবসময় কিভাবে রাখতে হবে। তাহলে আমাদের সি ড্রাইভ সবচেয়ে শক্তিশালী করতে গেলে NVMe M.2 এগুলা সেট আপ দিতে হবে। আমি ভিডিওতে দেখাতে পারি নাই, এখানে হচ্ছে ভিডিওটা হয়তো দেখেননি আপনারা, আমি প্রয়োজনে একটা ভিডিও অ্যাড করে দেবনি। ভিডিওতে আমরা মানে একটা কেসিংয়ে যখন দেখবো, তখন দেখতে পাবো যে ওই যে আমার কেসিংয়ে বিশেষ করে কোর্সিয়ারের M510 এখানে লেখা আছে, সেটা হচ্ছে আমার NVMe M.2, যেটা সবচেয়ে ছোট দেখতে কিন্তু প্রচুর ফাস্টার। এই সাইডে আছে আমার SSD, এই সাইডে আছে আমার HDD। এখন বলতে পারেন যে ভাই এত কিছু কেন, এত কিছু বাজেট কেন? এখন ধরেন আমি যেমন ফটোগ্রাফির কাজ করি, ভিডিওগ্রাফির কাজ করি, তখন কিন্তু আমার জায়গা লাগে, তখন কিন্তু ভাই আমার স্পিডটা ফ্যাক্ট না জায়গার ক্ষেত্রে, তখন কিন্তু আমার HDD কেনা লাগবে, 1 টেরাবাইট হোক 500 GB হোক, আমাকে HDD কিন্তু আমার যখন পিসিটা রানিং করবো, এই যে সফটওয়্যারগুলো রানিং করবো, গেমগুলো খেলবো, তখন কিন্তু আমার সি ড্রাইভ লাগবে। বোঝা গেছে? সো এটাই হচ্ছে সিম্পল, মানে আমরা যখন উইন্ডোজ ইনস্টল করবো সবসময় সি ড্রাইভে ইনস্টল করব। ওকে, নেক্সট টপিকে আমরা যাই, সেটা হচ্ছে আমরা জানতে পারলাম হার্ড ড্রাইভ হলো প্রায় 4 ধরনের। এরপর আমরা নেক্সটে যাই হচ্ছে সফটওয়্যারস। এখন সফটওয়্যারস কি? মোবাইলের অ্যাপ দেখেন, সাপোজ ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার অ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাপ, পিকসার্ট, তারপরে আরও অনেক রকম অ্যাপ আমরা দেখতে পাই। টিকটক লাইকও অ্যাপ আছে, হ্যাঁ। তো আমরা ইউটিউব অ্যাপ, তার মানে সবই হচ্ছে অ্যাপ। তাহলে ওখানে যদি অ্যাপ হয়, তাহলে এখানেও সেগুলো অ্যাপই, কিন্তু এগুলো সফটওয়্যার হিসেবে আমরা পরিচিতি পাচ্ছি। আপনারা দেখেন লক্ষ্য করে যে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অ্যাপ। দিস ওয়ান ইজ অল, মানে দিস অল আর অ্যাপস। সো আমরা এগুলো কিন্তু অ্যাপ, এগুলো যে কোনো মানে কাজের জন্য, আমরা বিভিন্ন কাজের জন্য কিন্তু অ্যাপগুলো ইনস্টল করেছি এখানে। এখন বলতে পারেন যে কোন কোন অ্যাপ অবশ্যই করতে হবে এবং কোথা থেকে ডাউনলোড করতে পারবো আমরা, সেই জন্য আমি সুন্দর করে একটি লিঙ্ক অলরেডি ঢুকে রেখেছি, filehippo.com, বা আরও অনেক ট্রাস্টেড ওয়েবসাইট আছে যেখানে আপনি সব ধরনের অ্যাপ নামাইতে পারেন। আপনারা একটু খেয়াল করেন, যেমন আমি এখন একটা ভিডিও রানিং করব, সেই ভিডিও রানিংয়ের জন্য কিন্তু আমার এই প্লেয়ারটি দরকার, VLC মিডিয়া প্লেয়ার। সো চলেন আমরা একটু নামিয়ে দেখি। সো আমরা এই লিঙ্কে যাব, ফার্স্টে লিঙ্কে যাওয়ার পর এই যে ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ গেলাম, কেটে দেব, ডাউনলোড হতে শুরু করে দেবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমরা দেখতে দেখতে কিন্তু শুরু করে দিয়েছি ডাউনলোড হতে। একটু ব্যাক যাই। এখন বলতে পারেন যে এটা ভিডিও প্লে করার জন্য আমরা কিন্তু ইউজ করতেছি। এই যে দেখেন গুগল ক্রোম কিন্তু কখনো শুরু থেকে ডাউনলোড করা থাকে না। এই দেখেন পিসি ক্লিনার, এই দেখেন মাইক্রোসফট অফিস অ্যাড, তারপরে হচ্ছে ফ্রি অ্যান্টিভাইরাস, তারপরে হচ্ছে বিটটরেন্ট, সবই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। এবং আপনার যেটা প্রয়োজন আপনি সার্চ দিলে আমার আশা করি আমরা পেয়ে যাব। যেমন আমি একটা ফটো দেখার জন্য সফটওয়্যার বলে রাখি, সেটা হচ্ছে পিকাসা। সিম্পল সফটওয়্যার সার্চ দিবেন, এই যে ডাউনলোড অপশন চলে আসবে, বা এখান থেকে অনেক ফটো এডিটর আপনারা খুব ইজিলি নামাইতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিক করি, VLC মিডিয়া প্লেয়ার আমরা ইনস্টল করতেছি। আর ইনস্টল আপনার ডাউনলোড যদি করা থাকে ডাউনলোডসে, তাহলে ডাউনলোডসে যে
সব ডাউনলোড হয়ে থাকবে। এই যে দেখেন এখানে ডিসপিসিতে আসবেন, এখানে দেখেন ওপর থেকে থার্ড অবজেক্ট ডেস্কটপ ডকুমেন্টস হচ্ছে আপনার যেটা বিভিন্ন প্রোগ্রামের, যে ফিফা খেলেছি আমি, GTA 5 খেলেছি, এই প্রোগ্রামগুলোর ডকুমেন্টস সেভ করে রাখার জন্য এই ডকুমেন্টস সেভ থাকে, যে আমি কত দূর খেলেছি। পাবজি ফ্রি ফায়ারে যেমন অনলাইনে সেভ হয়ে যায়, বাট এখানে তো অনলাইন অপশনটা নাই। সো আমরা সেভ করার জন্য সব কিছু কিন্তু ডকুমেন্টসে পাবো। যখন উইন্ডোজে আপনি রেজিস্টার দেবেন তখন এই ডকুমেন্টসটা কপি করে রাখবেন। ডাউনলোডস, এই যে আমি এখন ডাউনলোড করলাম, এই ডাউনলোডগুলো কিন্তু আমার এই ডাউনলোডসে যে বসে আছে। সো দেখতে পাচ্ছি VLC মিডিয়া প্লেয়ার আমরা ক্লিক করলাম। এবার আমরা ইংলিশ চাইছে, ভাষা ইংলিশ। নেক্সট এগুলো একটু পড়ে নেবেন, কারণ এখানে বিভিন্ন স্প্যাম আর ভাইরাস থাকতে পারে, এগুলো একটু পড়ে নেবেন, দিয়ে টিক মার্ক দিবেন। প্রয়োজন না হলে টিক মার্ক দিবেন না, যেমন আমার এটা প্রয়োজন নেই। ওকে, দিয়ে আমি নেক্সট দিয়ে ইনস্টল। এই যে আমার দেখেন এখানে দেখবো আমি কোথায় ইনস্টল হচ্ছে। লুক ড্রাইভ সি প্রোগ্রাম ফাইলস, অর্থাৎ আমরা এখন চলে যাব ড্রাইভ সি প্রোগ্রাম, এই যে ড্রাইভ সি প্রোগ্রাম ফাইলস, মানে এইখানে আমার এই সফটওয়্যারটি ইনস্টল হবে। পরে যদি আমি খুঁজতে চাই তাহলে কোথায় যাব, এই যে ড্রাইভ সি, এখানে প্রোগ্রাম ফাইলস আছে। এখন যদি বলেন যে ভাই আমার তো জায়গা নাই ড্রাইভ সি ড্রাইভে, তাহলে আমি এখানে ব্রাউজে যাব, সিম্পল ব্রাউজে। এখন আমার জায়গা আছে হচ্ছে ডিসপিসিতে যে WD SATA, এখানে আমার ব্রাউজে ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য জায়গা আছে, সেক্ষেত্রে আমি ওকে দিয়ে দেবো, সিম্পল। এখানে কোনো প্যারা নাই, দিয়ে আমি সিম্পলি ইনস্টল দেবো। ইনস্টল হওয়ার পর আপনারা দেখবেন এখানে একটি শর্টকাট চলে আসবে আমার জানা মতে, যদি আমি টিক দিয়ে রাখি। শর্টকাট চলে আসার পরেই কিন্তু আমরা যে কোনো আমরা ভিডিও রানিং করেও দেখাবো, একটু অপেক্ষা করেন। সো যে কোনো ভিডিও কিন্তু আমরা এখানে প্লে করতে পারবো। হ্যাঁ, বলতেই চলে এসছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপটি, অর্থাৎ অ্যাপটি ফুললি এখন কম্পিউটারে সো আমরা এখন সফটওয়্যারটা ডাউনলোড করার পর একটি ভিডিও প্লে করে দেখাবো। যেমন আমার কাছে আছে হচ্ছে RRR মুভিটা, তারপরে KGF চ্যাপ্টার 2। আচ্ছা, যেহেতু সবচেয়ে পপুলার KGF, সেহেতু এটাই দেখি আমরা একটু। এই যে দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে যেগুলো আমার সফটওয়্যার ইনস্টল করা আছে, যেমন এটা উইন্ডোজে প্রথম থেকে থাকে ইনস্টল করার পর। এটা ফটোজ, নিশ্চয়ই আমি ফটো এখন দেখবো না। এটা VLC মিডিয়া প্লেয়ার, এটা KM প্লেয়ার, অর্থাৎ KM প্লেয়ার আমার ফার্স্ট থেকেই ছিল বলে আছে। তাহলে আমরা VLC মিডিয়া প্লেয়ারে টিপে, যদি আপনি অলওয়েজ এটা চান তাহলে এখানে টিক মার্ক করে রাখবেন। ওকে, দেন আমরা এখানে দেখছি স্টার্ট হয়ে গেছে। সো স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু আসছে। এই যে আমার মুভিটা কিন্তু রানিং হয়ে গেছে, এই যে ভলিউম কমা বাড়া। সো আমি যখন বেসিক কম্পিউটারটা ইনস্টল করব তখন কিন্তু আমাকে এগুলো দেখেই করতে হবে। সো একটি ভিডিও কিভাবে আমরা রানিং করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এখন নেক্সট আসি, একটা ছবি দেখতে হবে। এখন ছবি প্রথমে আপনি ইনস্টল করে দেখতে পারবেন, তারপরেও কিন্তু আপনাকে ছবিটা দেখার জন্য একটি অবশ্যই সফটওয়্যার লাগবে, যেটি হচ্ছে পিকাসা। এই যে এই পিকাসা সফটওয়্যারটির মধ্যে যদি আপনি ঢোকেন, আমি এখানে ঢোকাতে পাচ্ছি না কারণ আমার একটা পার্সোনাল কম্পিউটার, আমি তো সব ছবি সবাইকে দেখাতে পারি না। সো আপনি যখন পিকাসা 3 এটা নামাবেন তখন কিন্তু আপনার সব ধরনের ছবি, আপনার সম্পূর্ণ ডেস্কটপে যত ছবি আছে সব সামনে চলে আসবে। আপনার ওটা ম্যানেজমেন্টের উপর নির্ভর। তাহলে এখন আমি যাই হচ্ছে ডিসপিসি WD SATA, এখন আমি একটা ছবি দেখবো এমনি নর্মালি। এই যে একটি ছবি, ব্রিকের ছবি। হ্যাঁ, এভাবে কিন্তু আমি ফুল জুম করতে পারছি। দেখেন টেক্সচারের ছবি ফুল জুম করতে পারছি। এটা হচ্ছে পিকাসা সফটওয়্যারটির একটি কাজ, যেটা হচ্ছে ছবি দেখার জন্য সিম্পল, এর বাইরে কিচ্ছু না। এটা একটা জাস্ট সিম্পল উদাহরণ দিলাম। এরপরে আসি হচ্ছে আমরা কোনো ডকুমেন্টস আমরা হয়তো বা দেখি, কোনো সার্কুলার, জব সার্কুলার বা কোনো পরীক্ষার রুটিন, কোনো সিলেবাস, কোনো সাজেশন যখন আমরা যাই তখন আমরা কিসে দেখবো ভাইয়া? তখন দেখতে হবে আমাদেরকে এই সফটওয়্যারটি, ফক্সিট PDF রিডার। এটা আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, যেটি আমি ফাইল হিপ একটু আগে দিয়েছি, এখানেই পাবেন। ডাউনলোড করে কোনো ডকুমেন্টস দেখতে কিন্তু আপনি পারবেন না সহজে, তখন যখন আপনি এই ডকুমেন্টসে ক্লিক করবেন তখন কিন্তু এই ডকুমেন্টসটি সামনে চলে আসবে। সো ফক্সিট আপনারা মনে রাখবেন, মার্ক করে নিতে পারেন, ফক্সিট PDF রিডার, এই সফটওয়্যারটি আপনি আপনার পিসিতে অবশ্যই ডাউনলোড করে রাখবেন। এরপর আমরা নেক্সটে যাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং শেখাবো। এখন আমি খুব মনোযোগ সহকারে দেখবেন ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট কিভাবে আমরা ব্রাউজ করতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারি, বিভিন্ন বুকমার্ক করতে পারি, কিছু সেভ করে রাখতে পারি যেটা আমি পরে দেখতে চাই, যে এই আর্টিকেলটা আমি পরে পড়তে চাই। সো চলেন দেখে আসি। স্টার্ট। এখন আমি প্রথমে যাই হচ্ছে একটা সংবাদ পত্রিকায়, যেমন সমখা.com।
সো আমার কিন্তু চলে আসলো সমকাল.com। এটা একটাই পত্রিকা, নিউজ পত্রিকা। দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে কিন্তু শিখতে হবে এভাবেই, আমাকে একটা পেপারের মাধ্যমে কিন্তু প্রথমে ইন্টারনেট ব্রাউজিংটা শিখতে হবে। তাহলে আমরা সমকাল.com, যখন আপনি ওয়েবসাইটটার নামটা জানবেন না তখন আপনি গুগলে সার্চ দেবেন। ওকে, এখানে গুগল আছে, এখানে গুগল করবেন, সিম্পল সমকাল.com। দেখেন আমরা কিন্তু এখানে আর্টিকেলগুলো সামনে চলে আসছে। আমরা ব্রাউজিং করবো, মাউসের হুইল টিপে নিচে যাব, উপরে যাব, সিম্পল। এখানে যে কোনো টপিকে ঢুকতে গেলে রাইট বাটন ক্লিক করবেন, এখানে ইংলিশে পড়তে গেলে ইংলিশে ক্লিক করবেন, ইংলিশে চলে আসবে, সিম্পল। এখন বলতে পারেন ভাই আমার এই পেজটা সেভ করা খুব জরুরি, কারণ আপনি কিন্তু এই পেজটা স্ক্রিনশট ছাড়া উপায় নেই আপনার। স্ক্রিনশটের জন্য আমার একটা সফটওয়্যার আছে, আমি দেখাচ্ছি পরে। সো আপনি কিন্তু এখানে এই পেজটা সেভ করতে গেলে কন্ট্রোল টিপে এস টিপবেন, এটি কিন্তু আপনি যেখানে সেভ করতে চান সেখানে সেভ হয়ে থেকে যাবে, সিম্পল। তার মানে এই পেজটা তখন আর আপনার নেট লাগবে না দেখার জন্য। আমার কোনো কিছু ইনফরমেশন দরকার হলে বা কন্ট্রোল এ টিপে আমি কপি করে রাখতে পারি, কপি করে তো আর হবে না ওভাবে, এটা একটু কঠিন হয়ে যায়। সো সিম্পল, আমরা কেটে দিই। নেক্সটে যাই আমরা জিমেইল.com, অর্থাৎ এই যে জিমেইল, আমার এখানে বিভিন্ন রকম জিমেইল আসতেই থাকছে বিভিন্ন কাজের। সো এই যে জিমেইল ব্রাউজ করতেছি, আপনি ফার্স্ট জিমেইলে লগ ইন করবেন অ্যাকাউন্টে। জিমেইলে এই যে কম্পোজ, হ্যাঁ, টু মানে কাকে পাঠাবেন সেই জিমেইল অ্যাড্রেসটি, সাবজেক্ট দিবেন, সেন্ড করে দেবেন, ফাইলটি এখানে অ্যাটাচ করে সেন্ড করে দেবেন, সিম্পলি। সো আমরা কিন্তু এভাবেই জিমেইল করি। তারপরে আমি কাকে কাকে কি সেন্ড করেছি সেই সেন্টে যাবেন, সব কিছু হবে। এখানে আমি কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করতে প্রয়োজন হলে আমি এখানেও করতে পারি। সো সিম্পল, এভাবে আমরা জিমেইলটা ইউজ করব। তারপরে আসি আমরা ইউটিউব.com এ আসলে আমরা এভাবে করে রাখতে পারি যে কোনো ভিডিওস, মুভি, সব কিছু কিন্তু আমরা ইউটিউব.com এ এখানে দেখতে পারি। সো সিম্পলি কেটে দিলাম। এরপরে আসতে পারি হচ্ছে আমরা প্রয়োজনীয় আর কি আছে বলেন, সেটা হচ্ছে যেমন প্রয়োজনীয় বলতে গেলে এখন আমি কোনো ছবি ডাউনলোড করব, লাইক আমার গ্রাফিক ডিজাইনের জন্য ছবি, freepik.com, এখানে আপনি সব ধরনের ছবি পেয়ে যাবেন। এগুলো জাস্ট ব্রাউজিংয়ের ক্ষেত্রে যেভাবে আপনি সফটওয়্যার ডাউনলোড করলেন সিম্পলি সেভাবে আপনাকে এখানে এই ছবিগুলো ডাউনলোড করতে পারেন। আপনার যে কোনো প্রয়োজনীয় ছবি সেটি হতে পারে। নেক্সটে আসি হচ্ছে যে কোনো কিছু আপনি এখন সার্চ করছেন, সাপোজ আমি KGF চ্যাপ্টার 2 সার্চ করলাম, এখন আমি এখান থেকে ব্রাউজিং করব। এখানে বিভিন্ন উইকিপিডিয়া, বিভিন্ন IMDb সব কিছু কিন্তু ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। KGF চ্যাপ্টার বিভিন্ন মুভিজ, পিকচার্স দেখতে গেলে আপনাকে এখানে যেতে হবে, ইমেজে, যেখানে আমরা সিম্পলি মোবাইলে যেগুলো ব্রাউজ করে থাকি সেগুলোর জন্য। এখন বলতে পারেন যে ভাই একটা ভালো গ্রাফিক্স ডিজাইন বা ভালো সফটওয়্যারের লিঙ্ক দেওয়ার জন্য সেটা একটি খুব পাওয়ারফুল সফটওয়্যার, যেখানে আপনি সব রকম সফটওয়্যার ব্রাউজিং করে ডাউনলোড করতে পারবেন। এখানে যে কোনো কিছু সার্চ দিলে কিন্তু আপনি খুব সিম্পলি ডাউনলোড করতে পারবেন এই ব্রাউজিং করে। সো সিম্পল। এখন আমি বলতে পারি এখান থেকে আমি কিন্তু আপনার fiverr.com, আপওয়ার্ক সব কিছুর কাজ কিন্তু আমরা এখান থেকে খুব রিল্যাক্সলি করতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের ব্রাউজিং প্ল্যাটফর্ম। এখন আমি fiverr.comটাকে বুকমার্ক করে রাখবো। বুকমার্ক বলতে হচ্ছে পরে আমি এক সময় যেন রেডিমেড জিনিসটা পাই, অর্থাৎ বুক করে রাখা হলো জিনিসটা, কন্ট্রোল প্রেস ডি, তখন কিন্তু যে চলে আসছে দেখছেন, অ্যাড বুকমার্ক করলেই সেভ দিলেই কিন্তু সেভে চলে আসবে। দেন আমার এই যে স্টারে গেলে চলে আসছে, বা এই যে আমার এখানে বুকমার্কস অপশান আছে, এই বুকমার্কস অপশানে যে আপনি কিন্তু সব রকম পেয়ে যাবেন। এছাড়াও আপনি হিস্টোরি দেখতে পারবেন, যে আপনি লাস্ট কোন ওয়েবসাইটে ঢুকছিলেন, ডাউনলোডসে যেতে পারবেন, আপনার পাসওয়ার্ড কোনো কিছু সেভ আছে কিনা দেখতে পারবেন, আপনি এই পেজটা প্রিন্ট করতে চান কিনা সেটার অপশান এখানে আছে। এই যে সেভ পেজ অ্যাশ, আমি যেটা প্রথমে বলেছি কন্ট্রোল এস টিপে করতে হবে। এই যে জুম, আপনি এটা কোনো হেল্প, কোনো সেটিং, ব্রাউজ সেটিং, কোনো প্রাইভেসি, সিকিউরিটি, হোম, সব কিছু কিন্তু একটি ব্রাউজারে আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। তারপরে নিউ ট্যাব, এই যেটাকে বলা হয় নিউ ট্যাব, হ্যাঁ, সিম্পলি এভাবে আপনাকে ব্রাউজ করা নিজে শিখতে হবে। ওকে, নেক্সট টপিক আমরা যাব হচ্ছে, আমরা ডাউনলোড সফটসও দেখলাম একটু আগে, আর ইনস্টলেশন আমি মোটামুটি শিখাই দিয়েছি। এখন আমরা MS ওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে MS ওয়ার্ডের লেখালেখির ব্যাপারটা আর কি, খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা একটু এবার বড় হতে পারে কারণ এবার একটু কঠিনই হবে। আর তারপরে আমি একটু ফটোশপের হালকা টাচ আপ দিব, আর আরেকটা ফটো এডিটর আমি হালকা টাচ আপ দিতে পারি শুরুতে বেসিক হিসেবে। যেমন আমি শুরুতে তাহলে ফটোস্কেপ সম্পর্কে একটু ধারণা দিই। ফটোস্কেপ এটা হচ্ছে একটি ফটো সফটওয়্যার। এডিটরে যাবেন, ওপেন করার পর
এডিটরে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে একটি আমার এই লোগোটি আনলাম, আমি আমার পেজের লোগোটি আনলাম। এখন আমি এই লোগোটিতে সুন্দর করে বিভিন্ন কিছু করতে চাই, ঠিক আছে, সিম্পল। কারণ আমি তো ফটোশপ জানি না, আর ফটোশপটা অনেক কঠিন, একটু কঠিন না, মানে ভালোই কঠিন আপনি যদি শিখতে না পারেন। তাহলে এখানে যাবেন হোমে যেয়ে যদি আপনি এই ফটোটার কোনো ফ্রেম করতে চান, দ্যাটস ইট, ফ্রেম হয়ে গেল অটো। এই ফটোটার কোনো অন্য শেপ আনতে চান, হয়ে গেল। এই ফটোটার কোনো গার্ডিয়ান আনতে চান, সবই কিন্তু হয়ে যাচ্ছে। সো আপনি কিছুই করতে চান না, সেক্ষেত্রে আপনি নো ফ্রেম করে রেখে দেবেন। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পর কোনো কিছু টেক্সট লিখবেন, যেমন আমার স্লোগান হচ্ছে গ্রো ইয়োর স্পেশাল মোমেন্টস। এটা কিন্তু একেবারে বিগিনারদের জন্য। সো ট্রাই করবেন যে আর কি নিজে ফার্স্টে ফটোশপে শেখার। সো আমি দেখেন এটা কিন্তু বড় করে দিলাম, ছোট করে দিলাম, সব কিছু কিন্তু করে নিচ্ছি। এরপর আবার ডাবল ক্লিক করলাম, আমি কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারবো। লেখাটার ডিজাইন আমি বিভিন্ন ডিজাইন আনতে পারবো, দেখতে পাচ্ছেন। লেখাটার স্টাইলিশ বা ফন্ট কিন্তু অনেক চেঞ্জ করে ফেলতেছি আমি। সো সিম্পলি এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। এখানে সাইজ আছে, এখানে কালার দিতে পারবেন আপনারা। এই যে বিভিন্ন কালার আমরা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি, রেড কালার, অরেঞ্জ, ব্ল্যাক, ব্লু, সব কিছু কিন্তু এখানে আমরা দিতে পারবো খুব সিম্পলি, কোনো প্যারা নেই। দেন আমি একটা সাইজ দিলাম, দেন আমি এখানে সেট করে দিলাম লেখাটা, এন্টার টিপে দিলাম। দেন আমি আসি হচ্ছে এখানকার মধ্যে, আমি এখানে একটা ছবি অ্যাড করব, দিয়ে আমি এখানে ফটোজে গেলাম। এখানে থেকে আমি কিন্তু একটা চাইলেই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য হারাবেন না। এখানে চাইলে আমি একটা ফটো, সাপোজ আমি এটা একটা অ্যাড করতে চাই, এই যে ওকে করে দিলাম। এখানে আমি একটা ছবি অ্যাড করে দিলাম, মানে আমার যে কোনো প্রয়োজনীয় কিছু আমি এখানে অ্যাড করতে পারি। এখানে হচ্ছে শেপ, এগুলো বাচ্চাদের জন্য। এখানে হচ্ছে টেক্সট, সিম্পল। এবার আমি ছবিটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আপনি এই যে ক্রপে যাবেন, ক্রপে যে এখানে মাউস ধরে থাকবেন, ধরে সুন্দর করে শেপটা নেবেন। শেপটা নেওয়ার পরে ক্রপ ক্লিক করবেন, সিম্পল। নেক্সটে যা হচ্ছে টুলস, এখানে হচ্ছে টুলস, এখানে হচ্ছে বিভিন্ন টুলস আছে, মোজাইক, তারপরে ইফেক্ট ব্রাশ, ক্লোন, স্ট্যাম্প। মোজাইক বলতে বোঝাচ্ছে, সাপোজ আমি এসপি লেখাটা আমি কেটে দেব, বোঝা যাচ্ছে না কারণটা হচ্ছে এটা আমি একদম ব্ল্যাকের উপরে করছে। সো এভাবে কিন্তু আপনাকে এই মোজাইকগুলা করতে হবে। এখন বুঝতে পারবেন না কারণ ডিসপ্লেতে আছে। এভাবে কিন্তু যে ঝিরঝির যে ব্যাপারটা এখানে কিন্তু খুব সহজে করা হয়। এখন আমি এই ছবিটাকে বিভিন্ন ইফেক্ট দিতে চাচ্ছি, লাইক ফিল্ম ইফেক্ট। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ফিল্ম ইফেক্ট, প্রোভিয়া। দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত ইফেক্ট চেঞ্জ করতেছি, হয়তো বা বুঝতে পারছেন না, একটু কঠিন হবে বোঝা। তারপর হচ্ছে ব্যাকলাইট, ছবিটা একটু ব্যাকগ্রাউন্ডের লাইটটা একটু ফুটে উঠবে, ব্লুম। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন ট্রাই করে, আপনারা যেগুলো ফোনে ট্রাই করেন, ফোনে যদি জেনে থাকেন তাহলে তো এগুলো করা খুবই সহজ। বিভিন্ন ফিল্টার, যেমন রিফ্লেকশন, একটা ফিল্টার ইউজ করলাম, এই দেখেন রিফ্লেক্ট হয়ে গেল ছবিটি। এভাবেই বিভিন্ন আপনাকে দেখে এই জিনিসগুলো শিখে নিতে হবে, সিম্পল। আমি কেটে দিলাম। এখন আমি কোনো কোড বসাতে গেলে, কোনো প্রোডাক্টিভ কিছু করতে গেলে কিন্তু এই ফটোস্কেপেই পারবো, বাট আমি রেকমেন্ড করব প্রয়োজন নেই। আপনি শুরুতে বেসিক ধারণার জন্য শিখতে পারেন, বাট আস্তে আস্তে আপনাকে ফটোশপের দিকে এগোতে হবে। চলেন, যেহেতু ফটোস্কেপ শেষ করলাম, ফটোশপও একটু এবার ঘুরে আসি। এই হচ্ছে সেই ফটোশপ যেটা আপনি ফাইল হিপোতে আবারও খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। এবার ফটোশপে যাচ্ছি, যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের প্রথম প্ল্যাটফর্ম। এখন ফটোশপ এত কিছু কিন্তু আমি বোঝাতে পারবো না, আপনাকে জাস্ট একটা সিম্পল ধারণা দিচ্ছি। আমি সিম্পলি একটা বাংলাদেশের ফ্ল্যাগ এঁকে দেখাবো, এর বাইরে কিছু করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। সো সিম্পলি একটা বাংলাদেশের ফাইল করার জন্য আমি যে ফাইলে যাব, ফাইলে যে নিউ দিয়ে আমি একটা শেপ অঙ্কন করব। আপনারা একটা শেপ, যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে সাপোজ 2480 দিলাম, হলো না, এইভাবে তো আমার ফ্ল্যাগটা পরিপূর্ণতা পাবে না। তাহলে আমি একটু ক্রপ করে নেব, এই যেটা ক্রপ বাটন। এখানে সব কিছু কিন্তু আমি নিজে শিখেছি, বিভিন্ন এখানে লেখা থাকবে কোনটা কি, আপনারা ওভাবেই দেখে একটু শিখে নেবেন, বা কোনো ইউটিউব ভিডিও থেকে শিখে নেবেন। আপনারা সাপোর্ট দিলে অবশ্যই আমি নেক্সটে ভিডিও দিব। আমি এখন একটি ফ্ল্যাগ অঙ্কন করে দেখাচ্ছি।
এবার ফ্ল্যাগ অঙ্কন করব। এখন হচ্ছে আমি একটা শেপ আঁকাবো, আমার যেহেতু বাংলাদেশের মাঝখানে একটা বৃত্তাকার, এখন একটি শেপ আঁকাচ্ছি আমি। ওকে, শেপটি আঁকানো মোটামুটি হয়ে গেছে, কারণ এটা কম্পিউটারে তো পরিপূর্ণতা নাও হতে পারে। তারপরে আমি এখানে যে পেইন্ট বাকেট টুলে যাব, পেইন্ট বাকেট টুল, এখানে যাব কালার সিলেক্ট করতে হবে। কালার হচ্ছে আমাদের ফ্ল্যাগের গ্রিন, এই যে এখানে গ্রিন। এভাবে একটু কঠিন মনে হবে শুরুতে সবার জন্যই, কিন্তু আমি জাস্ট ধারণা দিচ্ছি যেগুলো কঠিন কিচ্ছু না। ও সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, সিম্পলি আমি এখানে আগে আমার রেড বৃত্তটা এঁকে নিই। এখানে কালার চেঞ্জ করতে হয়, এখানে রেড। ওকে, এবার আমি এটিকে পুরো গ্রিন দিয়ে, মানে আমাদের যেটা ফ্ল্যাগ সেটি করে নেব। আমার কিন্তু ফ্ল্যাগটা কমপ্লিট। সো আমি ফার্স্টে গেলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল চুলে আমি এখানে শেপ নিলাম। এটা অন্য অনেক রকম ভাবেই করা যায় এই ফ্ল্যাগটা। সো রেক্ট্যাঙ্গেল চুলে আমি প্রথমে বৃত্তাকার শেপটা নিলাম, দেন আমি বৃত্তাকারটা আঁকলাম, যেটা কালার করলাম। তারপরে আমি এটা পুরো ব্যাকগ্রাউন্ডটাকেই গ্রিন কালার করে দিলাম। সো সিম্পল এভাবে ফ্ল্যাগটা আপনি আঁকতে পারেন। এখন আমি কোনো কিছু লিখতে গেলে এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ফটোগ্রাফি, অর্থাৎ আমি ফটোর কাজ করছি। 3D কাজ করতে গেলে 3D, টাইপোগ্রাফি অর্থাৎ লেখালেখির কাজ। এখন আমি সিম্পলি আরেকটা ছবি আনলাম। ছবি আনার পর মানে বানালাম, পেজ আনলাম। পেজ আনার পর এখন আমি টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর আই লাভ বাংলাদেশ। এখন কিন্তু আমার স্ক্রিন ছেড়ে চলে গেছে, সেখানে আমি এই মাউসের এই বাটনটা ক্লিক করে এটা ধরে এই যে আমি কিন্তু অ্যাডজাস্ট করতেছি। অ্যাডজাস্ট করে এখন আমি বলতে পারেন যে বিভিন্ন ফ্রন্ট চেঞ্জ করতে পারি। এই যে আমি এখানে জাস্ট সিম্পলি মাউসটা ঘোরাবো, এই যে আমার কিন্তু বিভিন্ন রকম ফ্রন্ট আসতে লেগেছে। সো এভাবেই কিন্তু আমি একটি লেখালেখি সুন্দরভাবেই করে নিতে পারি। সো আমার এটা ভালো লাগছে। ওকে, ডান। এরপর আমি কালারে যাব। এই যেখানে কালার, সিম্পলি আমি যে কোনো কালার আমি এখানে ইউজ করতে পারি। অবশ্যই আপনাকে বিপরীত কালার দিতে হবে, কারণ আপনি এখানে হোয়াইট দিলে একেবারেই বাজে দেখাবে। সো এই যে আমি সাপোজ এই ব্লু কালারটা দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। যেহেতু আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখন পছন্দ হচ্ছে না, সেহেতু আমি এই যে এখানে দেখেন একটু লক্ষ্য করে, এগুলো হচ্ছে লেয়ার বলে এটাকে। এটা হচ্ছে লেয়ার। এখানে একটা লেয়ার হচ্ছে আই লাভ বাংলাদেশ, মানে হচ্ছে এটা একটা লেখা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার সাদা পেজটা। দুইটা যখন আমি এক জায়গায় করতে যাব, তখন এখানে রাইট বাটন ক্লিক করে মার্জ ভিজিবল ক্লিক করব, তাহলে দুইটা এক জায়গায় হয়ে গেল। সিম্পল। এখন আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছি। সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এখানে আবার পেইন্ট বাকেট টুলে যাব। চেঞ্জ করার পরে আমি এখানে একটা নর্মাল কালার দিই, সাপোজ ইয়েলো কালারই দিই। এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে একটু ভরাট করে দিতে হবে। সো সিম্পলি কিন্তু এভাবে আপনি ফ্রন্টগুলা খুব ইজিলি আপনি কিন্তু ইউজ করতে পারছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সাহায্য সহকারে। সো এটা একটু কঠিন হয়ে যাবে প্রথম অবস্থায়, জাস্ট আমি বেসিক ধারণা দিলাম। কোনো ছবি আনতে গেলে এভাবে রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ। তারপরে এখানে আপনি সিম্পলি একটা ছবি এই যে ক্লিক করতে করতে সিম্পলি ছবিটা নিয়ে চলে আসলেন, বা এখানে যে ওপেনে ক্লিক করলে আপনি ছবিটা নিয়ে আসতে পারেন। কোনো কিছু সেভ করার সময় কন্ট্রোল এস, মনে রাখবেন কোনো কিছু সেভ করার সময় কন্ট্রোল এস। সিম্পলি আমরা ফটোশপটা বুঝতে পারলাম কিছুটা। ওকে, এবার আমরা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখব, বেসিক ধারণা। আমরা সিম্পলি নিউ এ গেলাম, নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটা আমি সাপোজ লিখব বেসিক সিম্পল, এই যে .docx, এটা মানে হচ্ছে ডকুমেন্টস। অর্থাৎ আপনি যখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রকম করে দেওয়া আছে ডট, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে মাইক্রোসফট। এখন যদি আপনি এই ডক্সটা হটাই দেন, তাহলে কিন্তু এটা অন্য জায়গায় যে রূপান্তরিত হবে। অত কিছু বুঝায় না বুঝাই কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আসলো একটি পেজ, আমি এটাকে একটু বড় করে নিই, হ্যাঁ, আমার মানে প্রয়োজন অনুসারে। ওকে, এটা আমার কাছে মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে। এখানে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আমি একটু ধারণা দিই। এটা হচ্ছে হোম, যেটা হচ্ছে আমার এখানে বডি। আমি ফার্স্ট একটা লিখি, ওকে, আই, মানে যখন আপনি শুরু করবেন তখন এইভাবেই থাকবে।
বাংলাদেশ। সো আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ বাংলাদেশ, আমি একটি ফন্ট লিখেছি। সো এই ফন্টটিকে আমি অনেক রকম, অনেকভাবে, অনেক প্যাটার্নে করতে পারবো। তাহলে আমি শুরু করি। এখন আমি পরিচিতিতে আসি। এটা হচ্ছে আমার বডি, এটা হচ্ছে আমার বডি। ওকে, এই বডিটা আমি এখন ফার্স্টে কি করতে হবে, 11 সাইজ আছে, তার মানে আমাকে এটা বড় করতে হবে, তাছাড়া অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় হতেই আছে। আরেকটি বড় করার উপায় হচ্ছে এই পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিম্পলি এটা কন্ট্রোল টিপে ব্র্যাকেট যেটা বড় লার্জার দেন ওটা প্রেস করবেন, তাহলে বড় ছোট করতে পারবেন এভাবে, সিম্পল। এখন আমার এটা হচ্ছে ফন্টের সাইজ কত আছে, 32, অর্থাৎ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট, বা 36, যেটা ইচ্ছা আমার করতে পারি। তারপর হচ্ছে আমি এই ফন্টটা আমার ভালো লাগছে না, মানে ডিজাইনটা, স্টাইলটা, এখন আমি এটা চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে গেলে আমার সাপোজ এটা আমি দিলাম। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফের প্যাটার্নে আমরা জিনিসটা বুঝি। ফার্স্টে তাহলে আমার প্যারাগ্রাফটার নাম হচ্ছে মাই কাউন্ট্রি। এখন আমি প্যারাগ্রাফে কি আমরা এখানে দিই, আমরা কিন্তু মিডিলে এক সাইডে কখনোই দিই না। তাহলে আমরা ফার্স্টে স্পেসের মাধ্যমে আমরা এটা মিডিলে আনতে পারি, বা আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, অর্থাৎ এটা লেফট সাইডে থাকবে, এটা মিডিলে, এটা রাইট সাইডে, অর্থাৎ এটা আমরা মিডিল টিপলে এই পেজের মিডিলে কিন্তু এই লেখাটি চলে এসেছে অলরেডি, বোঝা গেছে আশা করি। এখন এই প্যারাগ্রাফের এটা হচ্ছে একটি টাইটেলের নিচে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যদি একটু বোল্ড একটু মোটা হবে, এই যে দেখতে পাচ্ছেন, না করতে চাইলে নাই, বোল্ড করলাম। একটু ব্যাকা করতে গেলে এটা আমাদের প্রয়োজন নেই, আন্ডারলাইন করতে গেলে এটা। আমরা সব টুলসগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দেওয়া আছে। সো মাই কান্ট্রি ইজ ওকে। এখন কিন্তু আমরা প্যারাগ্রাফটি লেখা শুরু করব। সো আমরা যদি এখন লিখতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মিডিল থেকে শুরু হচ্ছে, তাই না? তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদেরকে আবার এখানে লেফট সাইডে দিতে হবে। লেফট সাইডে দেওয়ার পর আবার এই বোল্ডটা অফ করে দিতে হবে, এই আন্ডারলাইনটা অফ করে দিতে হবে। তাহলে আমরা শুরু করি মাই কান্ট্রির প্যারাগ্রাফটা। আমরা খুব সুন্দর করে লিখব, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। সো সিম্পলি আমরা কিন্তু লিখে ফেললাম, কিন্তু আমাদের ফ্রন্টটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে, কারণ টাইটেল আর ফ্রন্টের সাইজ একই রকম হয়ে গেছে। সো আমরা ফ্রন্টটা ছোট করে নিলাম, 26 করে নিলাম। দেন ডট, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। সো এভাবেই কিন্তু আমরা সিম্পলি লিখতে পারি, এভাবেই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি লিখতে পারি। সো এখন বলতে পারেন যে আমি বাংলায় লিখতে চাই, লেখাটা আমরা বাংলায় লিখতে চাই। এখন বাংলায় লিখতে গেলে আপনাকে কম্পিউটারে একটি সফটওয়্যার ডাউনলোড করে রাখতে হবে, যেটির নাম হচ্ছে বিজয় 52, বা অভ্রদি আপনারা লিখতে পারেন। আমার কাছে বিজয় 52 বেশি সুবিধার মনে হয় বলে আমি ট্রাই করি। অভ্রদি লিখতে গেলে একটা ইতিহাস মনে পড়লো, যে অভ্রদ যিনি করেছিলেন সফটওয়্যারটি, তিনি কোনো টাকা নেননি, কারণ তার মাতৃভাষার প্রতি তিনি শ্রদ্ধা রেখে তার জীবন যারা দিয়েছে তাদের উৎসর্গ করে কিন্তু সেই সফটওয়্যারটি তিনি ফ্রিতেই দিয়েছিলেন। এরপরে আসি বিজয় 52, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা যে কোনো জায়গায় আমরা অ্যাডজাস্ট মুভ করতে পারি। এটা এখানে সেট করলাম, সেট করার পর বিজয় 52, এখানে ইংলিশ করা আছে। এখানে হচ্ছে বিজয় ক্লাসিক হচ্ছে যখন আমরা কম্পিউটারে কোথাও লেখালেখি করব, বোঝা গেছে? কম্পিউটারে কোথাও লেখালেখি করতে গেলে বিজয় ক্লাসিক। আর যখন আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ে যাব তখন হবে ইউনিকোড। আমরা একটু দেখাই দিই, পরে ভুলে যেতে পারেন। এখানে বিজয় ক্লাসিক করলাম, বিজয় ক্লাসিক করার পর আমার ফন্টটা সাপোজ 17 mg, এখানে যেহেতু আমার এখন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, আমাকে ইংলিশে যেতে হবে। ইংলিশে যে 17 mg, এই যে দেখতে পাচ্ছেন 17 mg করে প্রেস করে দেবো এই ফ্রন্ট স্টাইলে যে। দেন আমি এখানে যে ইংলিশটাকে বিজয় ক্লাসিক করব। এখন আমি লিখবো আমার দেশ, আমার কাছে সুন্দর করে যেটা আছে আপনার বাংলা কিবোর্ডের মাধ্যমে সুন্দর করে লিখে নেবেন। এগুলা অনেক চার্ট পাওয়া যায়, এই চার্টগুলো থেকে আপনারা শিখে নেবেন কিভাবে লিখতে হয়। দেন আমি সিম্পলি ওটা বাংলা করব, বোল্ড করার পর আমি আন্ডারলাইন করার পর আমি এটা মিডলিং আনার পর সাইজ কিন্তু বেকাপ্পা লাগতেছে, তাই এটারও সাইজ আমি 32 দিয়ে ফেলবো।
আই থিঙ্ক ওটা বড় ছিল 36, হ্যাঁ হ্যাঁ 36 দিয়ে ফেললাম। সিম্পল, আমার দেশ আমি লিখে ফেলেছি, আমরা বাংলায় কিন্তু লিখে ফেলেছি। এখন আমি এই লেখাটিরও সুন্দর করে প্যারাগ্রাফ সাজাই নিই। আবার সিম্পল আপনাকে আগের মতো করে দিতে হবে, লেফট সাইডে বোল্ড আর আন্ডারলাইন অফ করে দিতে হবে। দেন আমার দেশে লিখতে হবে আমার দেশের নাম, দেশের নাম বাংলাদেশ, তারপরে শিফট টিপে জি, তার মানে আমার দেশের নাম বাংলাদেশ। আমি এভাবেই কিন্তু সুন্দর করে লিখলাম। তাহলে আমাকে কি কি মনে রাখতে হবে, এই তিনটাই কিন্তু আপনার গোটা কম্পিউটারে সব রাইটিং কার্য পরিচালনা করতেছে। তাহলে আমি ইংলিশ আর বিজয় ক্লাসিক, যখন আমি এমএস ওয়ার্ড বা ফটোশপে লিখতে যাব তখন বিজয় ক্লাসিক, অর্থাৎ কম্পিউটারের মধ্যকার যে কোনো বিষয়ে আমি বিজয় ক্লাসিক ইউজ করব। বাট ইউনিকোড হচ্ছে আমার যখন ব্রাউজারে আমি লিখবো। এখন আমি আমার দেশ লিখে সার্চ দিব বা বাংলাদেশ লিখে সার্চ দিব, তাহলে আমি বিজয় ক্লাসিক আপনি ট্রাই করেন, পারবেন না, হচ্ছে না কোনোভাবে। সো আমি এখানে ইউনিকোডে যাব, ইউনিকোডে যে সিম্পলি, সো বাংলাদেশ চলে আসলো, সিম্পলি কিন্তু বাংলাদেশ চলে আসলো বাংলাদেশ ইউনিকোডে লেখার পর। আমি কি বুঝাইতে পেরেছি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে বিজয় ক্লাসিক হচ্ছে আমার কম্পিউটারের যে কোনো সফটওয়্যারের কাজে, ইউনিকোড হচ্ছে আমার বিভিন্ন সাইটের কাজে, ওয়েবসাইটের কাজে বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে, আর ইংলিশটা হচ্ছে আমার ন্যাচারাল। সো আমি বুঝাতে পেরেছি খুব সিম্পলি। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে একটা সৌন্দর্য লাগতেছে জিনিসটা, তাহলে আমরা একটু যদি কালার করতে চাই, যে সাপোজ আমি এই লেখাগুলো কালার করতে চাই, লেখাগুলো কালার করতে গেলে এখানে যেতে হবে, যে কালার দেখতে পাচ্ছেন এখানে যে কালার আপনি দিবেন, সাপোজ আমি ব্লু দিলাম, হ্যাঁ এই যে এই ব্লুটা দিলাম। এখন আপনি করতে পারেন পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, অর্থাৎ সাদা আছে, এই সাদাটাকে অন্য কালারও আপনি দিতে পারেন। এখানে যাবেন, পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে যে এই যে পেজ কালার, পেজ লেআউটে যে পেজ কালার, এই যে দেখেন পেজের কালার চেঞ্জ হতে লেগেছে। সিম্পল, পেজের কালারও চেঞ্জ করা খুব সহজ এখানে। এরপর হচ্ছে ইনসার্টে যাই আমরা। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমরা হচ্ছে একটা লিস্ট করতে চাই, নামের, রোল কলের বা টাকা পয়সার চাঁদার লিস্ট করতে চাই। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইনসার্টে যে টেবিল, আপনার কয়টা টেবিল লাগবে আপনারা ঠিক করে নেবেন, যে আমার এতগুলো রো, সাপোজ আমার 5টা কলাম লাগবে আর 2টা রো লাগবে, এই যে হয়ে গেল। কিন্তু দেখেন 2টা রো 5টা কলাম, এখানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে লিখতে পারেন। এটার বিভিন্ন ডিজাইনও করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, অনেক কাজ আছে কিন্তু এমএস ওয়ার্ডে। সো আপনাকে ধীরে ধীরে এই বেসিকগুলো শিখে নিতে হবে। ইনসার্ট, এখন আপনি বললেন যে আমার একটা এখানে শেপ বানাতে চাই, সাপোজ আপনি অঙ্কের একজন টিচার, আপনি একটা ত্রিকোণমিতি বা ত্রিভুজ এঁকে দেখাবেন, এই যে সিম্পলি শেপ আমি এখানে আঁকাতে পারি। এখানে যারা বিশেষ করে পড়াশোনা করে, যারা সায়েন্সে বা বিভিন্ন দিকে, তাদের কিন্তু এই জিনিসগুলো জেনে রাখতে অবশ্যই হবে। এই যে শেপ আঁকাই দিলাম আমি একটা, আবার এই শেপটা আমি একটু রং করতে চাই, এই যে দেখেন এখানে অপশন চলে আসছে। তো আমরা সিম্পলি করে ফেললাম। এবার আমি অন্য একটি শেপ আঁকাতে চাই, যে শেপে যাবেন, শেপে যে এখানে আরও অনেক রকম শেপ আছে, সেগুলো আপনি যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করতে পারেন। যেমন এটা একটা দিই, হ্যাঁ সিম্পল, ব্ল্যাক কালার, ব্লু, গ্রিন, অরেঞ্জ, যে কোনো কিছু আপনি দিতে পারেন শেপ করে। এবার আমি বলতে পারেন যে আমি একটা এখানে ফটো দিতে চাই ভাই আমার দেশের, বা আমি যে কোনো একটা ফটো এখানে দিতে চাই। সো আমি নেক্সট পেজে চলে যাব, এন্টার টিপে এন্টার প্রেস করে আচ্ছা, তারপরে ইনসার্টে যাব, তারপরে আবার ওই পিকচারে যাওয়ার পর আমি এখন যে কোনো একটি ছবি এখানে আমি অ্যাড করতে চাই। যেমন সাপোজ আমি এই ছবিটি অ্যাড করতে চাই এখানে, এই যে অ্যাড কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কমা বাড়া করতে পারতেছি। সো আপনি সাপোজ এই ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, এই ছবিটি সাপোজ আমরা এই লেখাগুলোর মধ্যে অ্যাড করতে চাই। সো আমরা যদি এভাবে যাই তাহলে কিন্তু সব লেখার মানে একটা বিদঘুটে অবস্থা হয়ে যায়। সো আমরা কিন্তু এটা পারবো না করতে। সেজন্য আমাদের করতে হবে কি, ফরম্যাটে যেতে হবে। এই যে ফরম্যাটে অলরেডি চলে গেছে, টেক্সট র্যাপিংয়ে যাবেন, বিহাইন্ড টেক্সট দিবেন, দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডে জিনিসটা পড়ে গেল, সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এই ছবিটি পড়ে গেল। এরপরে আপনার নিজের মতো করে পজিশন করে নেবেন, নিজের মতো করে কতটুকু দেখাবেন সব কিছু কিন্তু নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো সিম্পলি এভাবেই কিন্তু আপনি একটি কাজ কিন্তু করে ফেলতে পারছেন। সো
এমএস ওয়ার্ড একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা এই কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। নেক্সটে আমরা যাই হচ্ছে পেজের লেআউট, যেমন পেজ বর্ডার আছে, তারপরে আমরা দেখি কোচিংয়ে বিভিন্ন লেখালেখির সময় বিভিন্ন ভাইয়ের নাম দিয়ে রাখি কনফিডেন্সিয়াল, দেখেন এখানে কিন্তু দেওয়াই আছে। এই যে এভাবে জলছাপ দেখতে পাই, এই জলছাপগুলো কিন্তু তারা এখানেই করে। দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু অটোমেটিকলি পড়ে যায়। এটা আপনি চাইলে এডিট করে আবার নিজে থেকে বসাতে পারবেন ওয়াটারমার্ক এডিটে। সো সিম্পলি এই যে কাস্টম ওয়াটারমার্কে যে আপনারা নিজেদের লেখাটা লিখতে পারেন। সরি, আমার যেহেতু ফন্ট চেঞ্জ করা নেই, ফন্টটা আমি আবার চেঞ্জ করে ফেললাম। সিম্পলি আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম। এখন কিন্তু সব জায়গায় প্রত্যেকটা পেজে ওয়াটারমার্ক করে এটা হয়ে যাবে। আমরা বিভিন্ন কোচিংয়ের শিট সাজেশন দেখি, ফলো করি, তখন কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করি। ওকে, নেক্সট হচ্ছে এটা হচ্ছে পেজ লেআউট গেল। এরপরে ওয়াটারমার্ক, এটা ওয়াটারমার্ক দেখালাম। পেজ কালার বুঝাতে পেরেছি। পেজ বর্ডার্সও আমরা দেখতে পাচ্ছি, শ্যাডো, 3D বক্স, সব কিছু কিন্তু যে একটি বক্স হয়ে গেল পেজের মধ্যে, সৌন্দর্য শেপ বক্সের মধ্যে পড়ে গেল। সো আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলতেছি অলরেডি। বেসিক যত কিছু শেখার প্রয়োজন ইনশাল্লাহ আমরা কিন্তু শিখতেছি। সো এটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ড। এখানে আপনি সম্পূর্ণ ঘাটাঘাটি করবেন, খুব কঠিন না, খুবই সহজের মধ্যে পড়ছে আপনার এগুলো। সো এখন আমরা শিখবো হচ্ছে কপি পেস্ট করা। যেমন কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার, কম্পিউটারে কোনো মুভি, কোনো কিছু আমরা যদি এখন করি, তাহলে আমি এখন একটা পেন ড্রাইভ ইনসার্ট করি, দেখি ইনসার্ট হয়ে গেছে। সো আমরা এখন সাপোজ এই ইউটিউব ফোল্ডারটি আমরা কপি করতে চাই। কপি করার সময় এই যে সিম্পলি কপি করার পর এখানে যে এই যে ইউএসবি চলে এসছে, আমরা এখানে ঢুকবো মাই কম্পিউটারে ডিসপিসিতে, ঢোকার পর দেখবো ইউএসবিটা আমার চলে এসছে। এইচ ড্রাইভে থাকে সাধারণত। হ্যাঁ, তো করার পর এই যে এখানে আমরা ঢুকলাম বা পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু ফোল্ডারটি সম্পূর্ণ যে আপনার পেন ড্রাইভে পেস্ট হয়ে যাবে। সিম্পলি আবার ওখানে যদি আপনি কোনো কিছু নিতে চান পেন ড্রাইভ থেকে, এখান থেকে সুন্দর করে আপনি কপি করে আপনার কম্পিউটারে যেখানে রাখতে চান সেখানে যে পেস্ট করে ফেলবেন। সো সিম্পল, এটা তেমন কোনো পেঁচানোর কিছু নাই, খুবই সিম্পল ওয়ার্ক। এবার আসি আমরা একটু পরিচিত হতে, যে আমাদের কোন কোন সফটওয়্যারগুলো কোন কাজে, আমাদের কি কাজে লাগতেছে। এই এত কিছু আছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে। একটু ইন্ট্রোডিউস করাই। প্রথমে হচ্ছে এই যে GTA 5, এটা হচ্ছে একটি গেম, আপনারা অনেকে পরিচিত হতে পারে। এটি একটি গেম। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি খুব সহজেই। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ, আমি যে লিঙ্কটা দিব filehippo.com বা যে কোনো থেকে, আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারেন। সো সিম্পলি আপনার মোবাইলের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি স্ক্যান করলেই হোয়াটসঅ্যাপটি হয়ে যাবে। মাইক্রোসফট এজ, এটা হচ্ছে বিল্ট ইন একটি ব্রাউজার আমাদের উইন্ডোজের মাধ্যমে। গুগল ক্রোম আমরা খুব পরিচিত। গুগল ক্রোম কি, মানে কি কাজে লাগে সব কিছু আমরা পরিচিত, একটি গুগলের ব্রাউজার। কেএম প্লেয়ার হচ্ছে একটি ভিডিও প্লেয়ার, যেখানে আমরা খুব সহজে মুভি প্লে করতে পারি, মুভি রানিং করতে পারি। আপনারা সিম্পলি কিন্তু আমি বলেছি ইনস্টল করে ভিডিওতে ক্লিক করলেই কপি পেস্ট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন, ক্লিক করলে হয়ে যাবেন। পিকাসা খুব সুন্দর একটি ফটো ভিউয়ার্স সফটওয়্যার, খুবই ইউজফুল একটি সফটওয়্যার। আমরা খুবই ছবি টবি সার্চ করার জন্য কিন্তু পারফেক্ট একটি সফটওয়্যার অ্যাপ। এনিডেস্ক হচ্ছে একটি কম্পিউটারকে আরেকটি কম্পিউটার পরিচালনা করার মাধ্যমে যেটা করতে হয়। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ড আছে ধরেন অনেক দূরে, বা আপনি কোনো ক্লায়েন্টের হেল্প করতে যাবেন, তখন কিন্তু এই এনিডেস্কের মাধ্যমে আপনি তার কম্পিউটার খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন তার পাসওয়ার্ডের মাধ্যমে, আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। এটা আমি রেখেছি হচ্ছে, অনেক সময় আমরা পিডিএফগুলোকে ভাঙতে পারি না। যেমন পিডিএফে আসে আমাদের সাজেশন, রুটিন, সিলেবাসগুলো, কিন্তু পিডিএফে আসে, আমরা কি ওটা কপি করতে পারি? কপি করতে পারি না ওই ডকুমেন্টসগুলো। তখন কি করতে হয়? এই কনভার্টারটা ইউজ করতে হয়। ফায়ারফক্স অতি পরিচিত ব্রাউজার, আপনারা জানেন, সবচেয়ে ফাস্টেস্ট এবং খুব ভালো একটি ইউজফুল ব্রাউজার আমার চোখে। ওপেন আইভি, এটা আপনারা বুঝবেন না, এটা হচ্ছে মানে অনেকে বুঝবেন, গেমিং একটি। ডিসকর্ড হচ্ছে যারা গেম খেলে, যারা হেডফোনে বিভিন্ন মানুষের সাথে কানেক্ট রাখে পৃথিবীর, তাদের জন্য ডিসকর্ড ইজ পারফেক্ট। এনসিএইচ সুইট, এটা আমি জানি না কার সাথে অ্যাড হয়েছে, এটা আই থিঙ্ক এই ফক্সিট রিডারের সাথেই হয়েছে। রিডারটা তো আমি বুঝালাম। এটা অ্যাডোবি রিডারও আছে, আপনারা যেটা প্রয়োজন সেটা হতে পারেন। ফটোস্কেপ, ছবি এডিটের জন্য একটি বেসিক যে নলেজের ধারণা আমি অলরেডি দিয়েছি ভিডিওতে। অরিজিন হলো বিগেস্ট গেমিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা গেমিং ডাউনলোড করতে পারি, গেমিং আপডেট সব কিছু কিন্তু এখান থেকে আমরা নিতে পারি। স্কেচ আপ, যেটা সিভিল বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেহেতু আমি একজন অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, সেক্ষেত্রে আমার প্রয়োজন হয়, আমি টুকটাক শিখি, খুব যে শিখি তাও না। সো
অ্যাডোবি লাইটরুম ক্লাসিক, এটা হচ্ছে ফটোশপ এডিটর, মানে ফটো এডিটর আমার কাজে লাগে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের, গ্রাফিক্স ডিজাইনের মাস্টার যেটা এডিশন, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ অন্যরকম। সো আপনি সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন, আপনি যে অলরেডি এই ওয়ালপেপারটি দেখছেন, এটাও কিন্তু আই থিঙ্ক ওখান থেকেই করা। সো এভাবেই কিন্তু আপনারা এই ডিজাইনগুলো বা অ্যাপগুলোর সাথে পরিচিত হচ্ছেন। নেক্সট হচ্ছে আমরা যাই হচ্ছে ক্যানন সলিউশন মেনু। এটা হচ্ছে আমার একটি স্ক্যানারের শর্টকাট। এই যে ফটোশপ তো দেখলেনি, প্রিমিয়ার প্রো ভিডিও এডিটর, তারপরে ওয়েবপ্যাড সাউন্ড এডিটর করার জন্য এটা, তারপরে ওয়ান্ডারশেয়ার ফিল্ম মোড যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি, অভ্রো কিবোর্ড, অভ্রো টিম ভিওর, এটা হচ্ছে আরেকটি কন্ট্রোল যেটা আপনি আপনার বন্ধু বা কোনো পরিচিত কারো কম্পিউটার খুব সহজেই তার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। খুবই ইজি মানে ওয়ে এগুলো হচ্ছে। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ক্যানার, এটাও স্ক্যানারের কাজ করতেছে, যেটা আমি যে কোনো ডকুমেন্টস স্ক্যান করি। ইথারনেট কানেকশান, এখান থেকে আপনি আপনার নেটের কানেকশন অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, খুব সিম্পল। এটা হচ্ছে শর্টকাট করে রাখা। এটা এমএস ওয়ার্ড। শেয়ার ইট ডাউনলোড করার জন্য আপনাকে ওই ফাইল হিপ করতে যেতে হবে। মনে রাখবেন শেয়ার ইটে যখন মোবাইল আপনি ট্রান্সফার করবেন, আপনার বাসার নেটের লাইন দুই পিসি এবং মোবাইল দুটোতে কিন্তু কানেক্ট করে রাখা লাগবে, তাছাড়া কিন্তু আপনি শেয়ার ইটে পারাপার করতে পারবেন না। এটা ক্যাপচার অ্যান্ড এক্সট্রা আমার একটি প্রয়োজনীয় সফটওয়্যার। এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার আপনাদের সামনে ইনস্টল করলাম। স্টাইল বিল্ডার, এটা হচ্ছে সিভিল আর্কিটেক্ট স্টুডেন্টের জন্য একটি ভালো সফটওয়্যার, যেটা হচ্ছে আমরা বিল্ডিং হাউস প্ল্যানিংয়ের জন্য বানাই। পিসি কানেক্ট, এটা হচ্ছে আমার ফোনের কারণে ওপো বা রিয়েলমি ফোনের জন্য এটি একটি খুব জরুরি একটি অ্যাপ। তারপরে ফিফা 2020, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি গেমের অ্যাপ। এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাপের এখানে আপনার সবই জরুরি না, আপনার নিজস্ব নিডের দেখে আপনাকে এগুলা রাখতেই হবে। তবে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখতে হবে। সো কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে করবেন। আমি আরেকটু কষ্ট দিতে চাই, সেটা হচ্ছে আমরা একটু সেটিংয়ে যাই। সেটিং কি একটু আমাদের দেখতে হবে। স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু হচ্ছে আমরা আরেকটু শেষ করে দিব, একটু জাস্ট ধৈর্য সহকারে দেখবেন। স্টার্ট মেনুতে গেলাম। স্টার্ট মেনুতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাপ, বিভিন্ন সফটওয়্যার কিন্তু শো করতেছে, ঠিক আছে। এই যে সেটিং, এখানে পাওয়ার, এখানে আমরা শাটডাউন অফ অন করতে পারি। সেটিংয়ে যাওয়ার পরে আমরা সেটিংয়ে গেলাম সিম্পলি। এখন সেটিংয়ে যাওয়ার পর আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে দেখেন আমার পিসি সব কিছু চলে আসছে। হ্যাঁ, এখানে আমার পিসি সব কিছু চলে আসছে। সিস্টেম, ডিভাইস, এখানে আপনার সিস্টেম, এই যে ডিসপ্লে, সাউন্ড, যেটা আমি একবার গেছি, ডিভাইস, ব্লুটুথ, প্রিন্টার কোনো কানেক্ট আছে কিনা, ফোন কোনো কানেক্ট আছে কিনা, আপনার নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক, ইন্টারনেট, পার্সোনালাইজেশন আমি এখনো যাইনি, আমি যাব। অ্যাপস কোন অ্যাপস আপনি রাখতে চান বা ডিলিট করতে চান, আপনার যেমন ফোনে আপনারা দেখতে পান না অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাই কিন্তু এখানে অ্যাপস অ্যাড ফিচারে, এটা কোনটা আপনি রাখতে চান, কোনটা ডিলিট করতে চান, সবটাই আপনার ওপরে। তো সিম্পলি এখানে কিন্তু অ্যাপগুলো আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলো অ্যাপ আছে আমার। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস, আপনি কোন অ্যাকাউন্ট থেকে লগ ইন করে রাখছেন, ফ্রেন্ডস, ফ্যামিলি, আবিজাবি, টাইম, ল্যাঙ্গুয়েজ, সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন। আপনার পিসি আপডেটের জন্য আপনাকে যেতে হবে, আমি আপডেট অফ করে রাখছি গেমিংয়ের কারণে, সো আপনারা অন করে রাখতে পারেন। এভাবে কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি একটি সেটিং থেকে। এবার আমরা একটা জিনিস জানতে চাই যে আমাদের যখন পিসি কিনতে যাই, আমরা অনেকে জানি না যে আমার এই পিসিটার কনফিগারেশন কি কি। এর আগেও আমি দিয়েছি, তারপর আবারও দিচ্ছি, আমার পিসির কনফিগারেশনই আমি জানি না, অথচ আমি পিসি চালাই যাচ্ছি বছরের পর বছর, বা কেনার সময় আমি জানি না আমার পিসির কী কনফিগারেশন। সিম্পলি উইন্ডোজ বাটন প্রেস করবেন, কিবোর্ডে RUN রান প্রেস করবেন, রান প্রেস করার পর DXD, আজ আপনারা দেখতে পাচ্ছেন DXDS প্রেস করার পর চলে আসছে পেজ। আমার পিসির কি অবস্থা না অবস্থা সব কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, এখানে আমার পিসির ভার্সন, পিসির সব কিছু কিন্তু সিম্পলি চলে আসতেছে। কত জিবি র্যাম, আমার ডিসপ্লে কি, গ্রাফিক্স কার্ড কত, সব কিন্তু আপনারা এখানে খুব ইজিলি দেখতে পারেন। সো থ্যাংক ইউ এই বিষয়টা দেখার জন্য। এরপরে আমরা যাই যে আবারও রানে যাব। আপনি রিসেন্ট কোন ফাইল ওপেন করেছেন সেটার জন্য রিসেন্টে যাবেন, সিম্পল। হ্যাঁ, তারপরে আপনি পিসি ক্লিন করার জন্য ট্রি লিখবেন। ট্রি লেখার পর ট্রি ওকে করবেন, দেখবেন পিসি একটা খুব সুন্দর একটা রিফ্রেশিং রেট আনছে। ট্রি। সো আমি একটা শর্টকাট দিয়ে দিচ্ছি, কন্ট্রোল আর এন্টার। আমার কিন্তু রানিং হতেই আছে, ওরা হচ্ছে অপটিমাইজ করছে একটু।
আবার কন্ট্রোলার টিপবো, আমি হচ্ছে প্রিফেস যাব, প্রিফেস এই যে লেখা আছে বানানটা দেখে নেবেন, এন্টার টিপবো। এন্টার দেওয়ার পর আমার যে ক্যাচে ফাইলগুলো আছে এগুলো কন্ট্রোল এ টিপে ডিলিট করে দেবো, আমার পিসিটা অনেকটাই হালকা করে দিবে। আরেকটা ওয়ে আছে, আরও আছে টেম্প, অনেক রকম আছে। আর একটা ওয়ে আছে আমার পিসি হালকা করার, সিম্পলি আমার সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর স্টোরেজে যাব, স্টোরেজে যাওয়ার পর এই যে দেখেন এখানে আসবো, এখানে আসার পর একটু লোড নিচ্ছে, এখানে টেম্পোরারি ফাইলস বলে এই যে চলে এসছে অলরেডি। এই যে টেম্পোরারি ফাইলস, এখানে আমার যেটা যত আবিজাবি যা আছে সব কিছু কিন্তু রিমুভ করার জন্য চলে এসছে, প্রায় 420 MB মতো সিলেক্ট হয়েছে। রিমুভ ফাইলস করলে সিম্পলি আমার সব ক্যাচেগুলো বা অপ্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু রিমুভ করে দিবে। ওকে, তাহলে আমরা একটা ধারণা পেলাম যে পিসি ক্লিন করার উপায়গুলো। সো এবার আমরা একটু ফোল্ডার সম্পর্কে আলোচনা করি। লাইক আমরা সাপোজ ঢুকলাম একটা ফোল্ডারে, এখন এই ড্রাইভে আমরা ঢুকার পরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফোল্ডার আছে। সো আমি কোনো ফোল্ডার যদি হাইড করে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই যে FIFA 2020টা সাপোজ হাইড করে রাখবো, সেক্ষেত্রে আমি এখানে প্রপার্টিজে যাব। এখানে প্রপার্টিজে যাওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো ডিটেলস পাবো। আপনি এই যে দেখেন সাইজ দেওয়া আছে, এখানে শেয়ারিং কোথাও শেয়ার করার জন্য, সিকিউরিটি কেমন, হ্যাঁ এখানে কাস্টমাইজের পরে যদি আপনি চেঞ্জ আইকন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ আইকন করতে পারবেন। এখানে অনেক রকম কাস্টমাইজ চেঞ্জ আইকন রয়েছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি হিডেন করতে চাই সেক্ষেত্রে এখানে হিডেন করে জাস্ট অ্যাপ্লাই করে দিলেই এই যে সাব ফোল্ডার সহ, মানে ভিতরের ফোল্ডারগুলো ফাইল সহ আপনার কিন্তু হিডেন হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনি আবার এটা এখন দেখা যাচ্ছে হিডেন হয়ে গেল, পরবর্তীতে আপনি এটা পেতে গেলে কিন্তু ভিউয়ে যেয়ে জাস্ট সিম্পলি হিডেন আইটেমসে ক্লিক করতে হবে, দেন কিন্তু আপনার এই আইটেমসগুলো শো করবে, হিডেন আইটেমসগুলো। সিম্পলি আবার যদি আমি এটা হিডেনটা সরাতে চাই সেক্ষেত্রে আমি রাইট চিহ্নটা হটাই দিয়ে অ্যাপ্লাই করে সিম্পলি ওকে ওকে করে দিলে আবার সে তার আগের অবস্থানে ফিরে আসবে। সো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই প্রত্যেকটা ফোল্ডার আপনি কিন্তু নিজে থেকেই চেঞ্জ করতে পারবেন। সার্চ অপশন আছে, হ্যাঁ, তারপরে এখানে এই কুইক অ্যাক্সেসগুলো আপনি দেখতে পারবেন, অর্থাৎ রিসেন্টলি যে ফাইলগুলো আপনি ঢুকবেন সেগুলো কিন্তু কুইক অ্যাক্সেস অপশানে থাকবে। সো এভাবেই আপনি ফোল্ডার করতে পারেন। আর হচ্ছে আপনার কোনো প্রয়োজনীয় ফোল্ডার ডকুমেন্টস করে আপনি সবসময় ফোল্ডার করে রাখবেন, কারণ হচ্ছে ফাইলগুলো হচ্ছে অনেক সময় আপনি হারাই যায়, সেক্ষেত্রে আপনি সবসময় যেখানে সার্চ দিতে পারবেন। এছাড়াও সফটওয়্যার পাওয়া যায় সার্চের। সো এই 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 ছোটোখাটো বিষয়গুলো আপনি যদি একটু লক্ষ্য করে কম্পিউটার পরিচালনা করেন তাহলে আপনার জন্য অনেক ইজিয়ার হবে শিখতে বা ইউজ করতে, হ্যাঁ। তারপরে আপনি সবসময় চেষ্টা করবেন যে এই যেমন দেখেন এখানে আমার 222 GB কিন্তু আছে উইন্ডোজ হওয়ার পরেও, মানে টোটাল 222 GB, 256 GB হলো 222 GB কিন্তু এখানে শো করতেছে। সো আমার উইন্ডোজ হওয়ার পরেও কিন্তু 131 GB এখন ফাঁকা আছে, কারণ আমি ফাঁকা রেখেছি। তাই আমি যেগুলো গেমিং তারপর অন্য সেক্টরগুলো রয়েছে আমি কিন্তু সব অন্যান্য SSD বা HDD-তে রেখেছি। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সবসময় চেষ্টা করবেন যে লোকাল ডিস্ক সিটা সবসময় ফাঁকা রাখতে, কারণ এটা যত ফাঁকা থাকবে তত কিন্তু আপনি পিসিটা স্মুথলি ইউজ করতে পারবেন, পিসিটা তত ভালো চলবে এবং একটা মানে মুভমেন্ট লাইক ইজি হবে, একটা সেই সমস্যাটা আপনাকে ফিল করতে হবে না। তাই আমি বারে বারে রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে লোকাল ড্রাইভ যে সি ড্রাইভটা আছে সেটা যেন সবসময় ফাঁকা থাকে, মানে একটু হালকা থাকে পিসিটা আর কি। তো এই গেল আমাদের হচ্ছে লোকাল ডিস্ক সি কীভাবে একটু হালকা রাখি, টোল্ডার কীভাবে একটু তৈরি করি। এটাই মোটামুটি বেসিক ধারণার মধ্যে এগুলাই আপনার সব কিছু আপনাকে আয়ত্তে আনতে হবে। আরেকটা জিনিস পরিচয় করাই দিই, সেটা হচ্ছে যে ফার্স্টে দেখেন AMD সফটওয়্যার, এই যেহেতু আমার পিসিটা প্রসেসরটা AMD, সো আমার একটা গ্রাফিক্স ড্রাইভ আছে ওখানে, মানে বিল্ট ইন গ্রাফিক্স, সেখান থেকে সেই সফটওয়্যারটি কিন্তু আপডেট দেওয়ার জন্যই আমি এটা ইউজ করি। সো এভাবে কিন্তু আপনাকে আপডেট দিতে হবে। তারপর আপনার হতে পারে ইন্টেল, তারপর হতে পারে আপনার AMD রাইজেন, যে কোনো হতে পারে, সেই গ্রাফিক্স ড্রাইভারটা আপনি অবশ্যই ইনস্টল করে দিবেন, তাছাড়া কিন্তু মানে আপডেট থাকবে না আর কি। আর তাছাড়া পিসি ইউজ করতে তেমন কোনো সমস্যা হবে না। এখানে আপনি গ্রাফিক্স ড্রাইভগুলো আপডেট দিবেন, দ্যাটস ইট। তারপর আপনি যদি কখনো ভিডিও এডিটের ইচ্ছা হয়, আপনি শুরুতে যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9টা দিয়ে ইউজ করতে পারেন শুরুর দিকে। আর ফটো এডিটের জন্য আপনি ফটোশপ ইউজ করতে পারেন বা বেসিক্যালি ফটো স্কেপ ইউজ করতে পারেন। তারপরে এগুলাই সিম্পল, আপনাকে রিফ্রেশ, এখানে শাটডাউন, রিস্টার্ট,
আপনি পাসওয়ার্ড সেটিংয়ে যেতে পারেন, অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, পাসওয়ার্ড সেট করবেন, ওখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্ট সব কিছু কিন্তু আপনি দিয়ে ইউজ করতে পারেন। ব্রাউজার সেটিংয়ে যে আপনি অবশ্যই খুব একটা ওই মানে সিকিউরিটি একটা ব্যাপার রাখবেন, আপনার সবসময় চেক আউট করতে থাকবেন যে আপনার পিসিটা সুরক্ষিত আছে কিনা। এখানে বিভিন্ন ওরা অ্যালার্ট করবে অল টাইম প্রায় সময়। সো আপনাকে সব দিকেই কিন্তু একটি ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠান্ডা মাথায় থিঙ্কিং করতে হবে। আপনি কোনো স্প্যাম বা কোনো বাজে কোনো কিছু ডাউনলোড করতে যাবেন না, কারণ দেখা গেল ওটার সাথে কিন্তু অনেক রকম ভাইরাস ডাউনলোড হয়ে যায়, যার কারণে আমাদের পিসির অনেক ক্ষতি করে ফেলে আমাদের অজান্তেই। সো এই জিনিসগুলো আপনি সবসময় চিন্তা ভাবনায় রাখবেন, আর চেষ্টা করবেন যে পিসি থেকে সম্পর্কে সবসময় নিজে কিছু জানার, মানে নিজে থেকে চেষ্টা করে কিছু তৈরি করার বা নিজে কিছু করার আর কি। মানে আসলে কি, নিজের হাতে একটা জিনিস যখন নিজে আপনি ট্রাই করবেন, নিজে যখন শেখার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনি সেই জিনিসগুলো প্রপারলি শিখতে পারবেন। আপনাকে কেউ কিন্তু এসে হাতে ধরিয়ে শেখাতে পারবে না। আমি যতটুকু চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন, যতটুকু চেষ্টা করেছি একটু শেখানোর চেষ্টা করেছি। আর পিসিটা সবসময় আপনি ওয়েটফুল না রেখে হালকা রাখবেন। আর আমি মনে করি আপনি একটু বেশি হার্ড ডিস্ক মানে হার্ড ড্রাইভ ইউজ করবেন, কারণ তাহলে একটু পিসিটা হালকা হবে। যদি আপনি প্রফেশনাল কোনো কাজ করেন বা হালকাও যদি ইউজের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তবে আমি চেষ্টা করব লোকাল সিটা রেখে, ফাঁকাটা মানে হালকা রেখে, সব বাদ বাকি সব কিছু একটু মানে সব কিছু নিজের আয়ত্তের মধ্যে রেখে আমি যেন পিসিটা চালাইতে পারি। এভাবে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো আগ্রহ থাকলে, কোনো কিছু নিয়ে যদি ভিডিও বানানোর অনুরোধ করেন, আমি অবশ্যই ভিডিও বানাবো। আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় শক্তি। আসসালামু আলাইকুম।